দেখো, আজকে তোমাদের যেখান থেকে স্টার্ট করছি সেটা হচ্ছে কি না, আগের দিন যেখান থেকে ছেড়ে গিয়েছিলাম সেখান থেকে আজকে স্টার্ট করছি। খুব সিম্পল ব্যাপার। আগের দিন আমরা ডিসকাস করেছিলাম যে সলিবিলিটি, সেটা কি না, সলিবিলিটি অফ সলিড ইন লিকুইড, অর্থাৎ কি না কঠিন যখন তরলে দ্রবীভূত হবে তার অ্যাকচুয়ালি দ্রাব্যতা, সেটা আমরা আগের দিন ডিসকাস করেছিলাম। দ্রাব্যতা আমাদের দুটো রকমের সলিউশনের দ্রাব্যতা আমরা পুরো বলেছিলাম। একটা হচ্ছে কিনা সলিড ইন লিকুইড, আর একটা হচ্ছে গ্যাস ইন লিকুইড। তাহলে আগের দিন আমরা যেটা ডিসকাস করে গেছি সেটা হচ্ছে কিনা সলিড ইন লিকুইড, সেটা ডিসকাস করে গেছি। আজকে ডিসকাস করব সেটা হচ্ছে কিনা গ্যাস ইন লিকুইড, অর্থাৎ কোনো গ্যাসীয় পদার্থ সেটা কিনা তরলে দ্রবীভূত হবে, এবং দ্রবীভূত যখন হবে তার দ্রাব্যতা কী কী বিষয়ের উপর নির্ভর করে সেটা আমরা দেখব। আমরা আগের দিনে বলেওছিলাম যে সলিউবিলিটি অ্যাকচুয়ালি তিনটে বিষয়ের উপর নির্ভর করে মেনলি। আগের দিনে বলেওছিলাম, তাও আমি আরেকবার লিখে দিচ্ছি যে সলিউবিলিটি অ্যাকচুয়ালি কী কী বিষয়ের উপর নির্ভর করে। যে সলিউবিলিটি যেটা, এই সলিউবিলিটি মেনলি তিনটে বিষয়ের উপর নির্ভর করে। এটা আমরা আগের দিন ডিসকাস করেওছিলাম, তাও আবার একবার লিখে দিচ্ছি। নেচার অফ সলিউট অ্যান্ড সলভেন্ট, অর্থাৎ কি না সলিউট এবং সলভেন্ট, দ্রাবক এবং দ্রাবকের প্রকৃতির উপরে কী হয় না সলিবিলিটি নির্ভর করে। এটা সলিডের ক্ষেত্রেও দেখেছিলাম। দু নাম্বার হচ্ছে টেম্পারেচার, আর 3 নাম্বার হচ্ছে কিনা প্রেশার। তিন নাম্বার হচ্ছে প্রেশার। এই তিনটে বিষয়ের উপরে মেনলি নির্ভর করে, অর্থাৎ নেচার অফ সলিউট অ্যান্ড সলভেন্ট, টেম্পারেচার আর প্রেশার। এই তিনটে বিষয়ের উপরে মেনলি অ্যাকচুয়ালি কী হয় না সলিউবিলিটি নির্ভর করে। এটা আমরা আগেও বলেছিলাম, আবারও বলছি। আর বলেছিলাম দেখো, প্রেশার যেটা, অর্থাৎ কি না চাপের উপরে কি হয় না, কঠিন পদার্থ যখন তরলে মেশে চাপের উপরে তার দ্রাব্যতা সেরকমভাবে নির্ভর করে না। আগের দিন বলেছিলাম যে যেহেতু কম্প্রেসিভিটি ফ্যাক্টর এদের কম, তার জন্যে কী হয় যে এদের অ্যাকচুয়ালি প্রেশারের উপরে খুব একটা এদের দ্রাব্যতা নির্ভর করে না। কী বললাম, বোঝা গেছে? এরপরে আমরা আজকে ডিসকাস করব সেটা হচ্ছে কি না সলিউবিলিটি অফ গ্যাস ইন লিকুইড। এটা আমরা ডিসকাস করব। অর্থাৎ যখন কঠিন পদার্থ কি হবে না তরলে দ্রবীভূত হবে, তখন অ্যাকচুয়ালি আমরা তার সলিউবিলিটি বা দ্রাব্যতা দেখব। তাহলে প্রথমে আসি, ধরো একটা কন্টেনার আছে। এই কন্টেনারের মধ্যে অ্যাকচুয়ালি কি আছে না, এই কন্টেনারের মধ্যে অ্যাকচুয়ালি কিছু সলিড এবং লিকুইড। ধরো এই কন্টেনারের মধ্যে অ্যাকচুয়ালি কি আছে না, এই কন্টেনারের মধ্যে অ্যাকচুয়ালি লিকুইড আছে, এবং এতে কি হচ্ছে না কোনো একটা গ্যাসকে আমি দ্রবীভূত করছি। কি বললাম, বোঝা গেছে? অর্থাৎ কিনা একটা কন্টেনারের মধ্যে লিকুইড আছে, আর কি করছি কোনো গ্যাস থেকে আমি কি করছি দ্রবীভূত করছি। দিয়ে অ্যাকচুয়ালি কি হচ্ছে যে ধরনের অ্যাকচুয়ালি সলিউশন বা দ্রবণ তৈরি করছে, সেই দ্রবণটাই অ্যাকচুয়ালি বলা হচ্ছে কিনা গ্যাস ইন লিকুইড। অর্থাৎ কি হচ্ছে দেখো, এখানে কোনো অ্যাকচুয়ালি গ্যাসীয় পদার্থ দেখো তরলে অ্যাকচুয়ালি দ্রবীভূত হচ্ছে। কি বললাম, বোঝা গেছে? এই অ্যাকচুয়ালি যখন দ্রবীভূত হচ্ছে মানে তার অ্যাকচুয়ালি নির্দিষ্ট একটা অ্যামাউন্টে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম যে সলিউড মানে এখানে গ্যাস যেটা দ্রবীভূত হবে সেটাকে সলিউবিলিটি বলবো। এই সলিউবিলিটিটা অ্যাকচুয়ালি এই তিনটে বিষয়ের উপর নির্ভর করে। তাহলে প্রথমে আমরা দেখব 1 নম্বর অ্যাকচুয়ালি এফেক্ট আমরা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে নেচার অফ সলিউট অ্যান্ড সলভেন্ট। এটা নিয়ে আমরা ডিসকাস করব। দেখো, আমরা যখন একই রকম গল্প যখন আমরা কঠিন পদার্থ যখন তরলে মিশেছিল, তখন দেখো আমরা একটা বলেছিলাম লাইক ডিজলভ লাইক। অর্থাৎ কি না
সলিউট এবং সলভেন্ট দুজনেরই অ্যাকচুয়ালি প্রকৃতি কী আছে, একই রকমের। যদি দুজনেরই প্রকৃতি একই রকমের হয় তাহলে কী হয়, ইজিলি অ্যাকচুয়ালি গ্যাস কী হয়ে যায়, বা গ্যাসে ওখানে সলিডের ক্ষেত্রে বলেছিলাম ইজিলি সলিড অ্যাকচুয়ালি লিকুইডের দ্রবীভূত হয়ে যায়। ঠিক একই রকম পদার্থ হচ্ছে গ্যাসের ক্ষেত্র। এখানে দেখো যেটা অ্যাকচুয়ালি হচ্ছে সলভেন্ট, এই সলভেন্ট অ্যাকচুয়ালি কে লিকুইড, এবং যেটা সলিউট এটাকে গ্যাস, তাই তো। এই সলভেন্টটা যদি এখানে পোলার নেই, আগের দিন বলেছি কি পোলার আর বলার দরকার নেই, পোলার, এবং সলিউটও যদি তো গ্যাস, যে সমস্ত গ্যাস অ্যাকচুয়ালি পোলার বা তার একটা নির্দিষ্ট ধ্রুবীয় মান আছে বা ডাইপোল মুভমেন্ট আছে, সেই সমস্ত গ্যাস, যেমন হচ্ছে কি নিলাম একটা, তার মানে নিলাম একটা পোলার গ্যাস। পোলার গ্যাসে একটা এক্সাম্পল বলতে পারি NH3, বলতে পারি না, পারি না, বলতে পারি HCl, বলতে পারি H2S। এরা সবাই হচ্ছে একটা পোলার বা ধ্রুবীয় অ্যাকচুয়ালি কি না গ্যাস। তাহলে যদি এখানে আমি সলভেন্ট যদি ধ্রুবীয় নিই, যদি ওয়াটার নিই সলভেন্ট, তাহলে কি হবে, এই সমস্ত গ্যাসের অ্যাকচুয়ালি দ্রাব্যতা কি হবে, খুব বেশি হবে। কি বললাম, বোঝা গেছে? এই সমস্ত গ্যাসের অ্যাকচুয়ালি দ্রাব্যতা কি হবে, খুব বেশি হবে। কেন না, এখানে দেখো ডাইপোল ডাইপোল একটা ইন্টারাকশন হবে, অর্থাৎ পোলার মানে সেখানে পজিটিভ নেগেটিভ তৈরি হবে, এখানেও পোলার মানে পজিটিভ নেগেটিভ তৈরি হবে। তাহলে এর পজিটিভের সঙ্গে নেগেটিভের, নেগেটিভের সঙ্গে এর পজিটিভে অ্যাকচুয়ালি কী হবে, আকর্ষণ হবে। আকর্ষণটা, ওই আকর্ষণটাকে ডাইপোল ডাইপোল ইন্টারাকশন হবে। কী বললাম, বোঝা গেছে? তাহলে দেখো এখানে দেখো, দেখতে পাচ্ছ, দেখো এখানে কি না, এখানে অ্যাকচুয়ালি দেখো ডাইপোল ডাইপোল ইন্টারাকশনের ফলে অ্যাকচুয়ালি কী হচ্ছে না, সহজে দেখো আকর্ষণ হচ্ছে। ফলে কী হচ্ছে না, এই সমস্ত গ্যাস অ্যাকচুয়ালি পোলার দ্রাবকে সহজে দ্রবীভূত হয়ে যাবে। যদি একই রকমভাবে যদি সলভেন্ট আমি নন পোলার নিই, যদি নন পোলার সলভেন্ট, নন পোলার সলভেন্ট কি, যেমন যেমন বলতে পারি N-হেক্সেন, N-হেক্সেন ফর্মুলা কি C6 H12 H14। এই একটা আমি নিয়েছি কিনা N-হেক্সেন নিয়েছি, যেটা অ্যাকচুয়ালি কিনা নন পোলার। এতে যদি যে সমস্ত গ্যাসগুলো যদি নন পোলার হয়, যদি কি গ্যাস, যেমন ধরো অক্সিজেন, অক্সিজেনের দেখো কোনো অ্যাকচুয়ালি দেখো অক্সিজেনের দেখো কোনো অ্যাকচুয়ালি তোমার ধ্রুবীয় মান নেই, দেখো আছে। যেমন ধরো নাইট্রোজেন, যেমন ধরো হিলিয়াম, এরা প্রত্যেকেই দেখো অ্যাকচুয়ালি কী হবে, সহজেই দেখো নন পোলার অ্যাকচুয়ালি যে অ্যাকচুয়ালি সলভেন্ট, এই নন পোলার সলভেন্ট ইজিলি ডিজলভ করবে। কারণ দেখো এদের দুজনেরই কেমিক্যাল প্রপার্টি বা দুজনের অ্যাকচুয়ালি দেখো কেমিক্যাল প্রপার্টি দেখো সেম, এদের দুজনের কেমিক্যাল প্রপার্টি সেম। কিন্তু যদি আমি জলে আমি অক্সিজেন গ্যাসকে দ্রবীভূত করতে যাই জলে, তাহলে কিন্তু দেখবে অক্সিজেন গ্যাস সহজে কিন্তু জলে দ্রবীভূত হবে না। যদি হাইড্রোজেন গ্যাসও নিই, যদি দেখবে জলে সহজে হাইড্রোজেন গ্যাস অ্যাকচুয়ালি দ্রবীভূত হবে না। কি বললাম, বোঝা গেছে? কেন না, নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন এরা অ্যাকচুয়ালি হচ্ছে নন পোলার, আর জল হচ্ছে কি পোলার, সেই জন্য সহজে দ্রবীভূত হবে না। আবার অ্যামোনিয়া, HCl, H2S এদেরকে যদি আমি হেক্সেনে যদি দ্রবীভূত করি, তাহলেও কিন্তু সহজ দ্রবীভূত হবে না। কেন, এখানে না, এখানে সলভেন্ট হচ্ছে নন পোলার, কিন্তু সলিউট তুমি নিয়েছো কি পোলার, তার জন্য দ্রবীভূত হবে না। তাহলে প্রপার্টি কি আমার মেন ইয়ে কি, যে মেন ইয়ে হচ্ছে সেটা হচ্ছে তোমার যে সলিউট এবং সলভেন্ট এদের দুজনের কেমিক্যাল প্রপার্টি যেন সেম হয়। কি বললাম, বোঝা গেছে? এনি ডাউট? নো ডাউট। এরপর আমরা 2 নম্বর নিয়ে ডিসকাস করছি, সেটা হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার খুব সিম্পল ব্যাপার। টেম্পারেচার দেখো কি না, আগের দিনে বলেছিলাম যে এখানে কি হয়, যদি অ্যাকচুয়ালি সলিউট, এখানে সলিউট প্লাস সলভেন্ট মিশে অ্যাকচুয়ালি কী হয়েছে না, সলিউশন তৈরি করেছে। আর এখানে অ্যাকচুয়ালি সলিউটটাকে গ্যাস আর সলভেন্টকে
না সলভেন্ট হচ্ছে লিকুইড, সলিড হচ্ছে গ্যাস, সলভেন্ট হচ্ছে লিকুইড। এই দুটো পরস্পর মিশে যখন ইকুইলিব্রিয়াম তৈরি করে অ্যাকচুয়ালি কী হবে, সলিউশন তৈরি হবে। দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে গ্যাস যখন অ্যাকচুয়ালি তরলে দ্রবীভূত হয় তখন এখান থেকে হিট উৎপন্ন হয়। তাহলে হিট উৎপন্ন হচ্ছে মানে ডেল এইচ কি আমি বলতে পারি নেগেটিভ, আর ডেল এইচ নেগেটিভ মানে এখানে টেম্পারেচার অ্যাকচুয়ালি কী হবে, ইনক্রিজ করবে। অর্থাৎ গ্যাস যখন লিকুইডে দ্রবীভূত হয় তখন অ্যাকচুয়ালি টেম্পারেচার কী হয় না, টেম্পারেচার বাড়ে। কি বললাম বোঝা গেছে? গ্যাস যখন অ্যাকচুয়ালি লিকুইডে দ্রবীভূত হয় তখন টেম্পারেচার বাড়ে। আবার উল্টোটা বলতে পারি, যদি অ্যাকচুয়ালি সলিউশন থেকে গ্যাস আর লিকুইড দুটো যদি সেপারেট হয়ে যায়, একে অপরের সঙ্গে যদি পৃথক হয়ে যায়, তাহলে কি হবে না, এদিকে কি হবে, টেম্পারেচার তখন হ্রাস পাবে। এখানে ঠিক একই রকমভাবে যদি আমি দেখি লাসিথিয়ার প্রিন্সিপাল অনুযায়ী যদি এখানে আমি টেম্পারেচারের যদি পরিবর্তন করি, তাহলে অ্যাকচুয়ালি এখানে যে ইকুইলিব্রিয়াম যেটা তৈরি হয়েছে বা রাসায়নিক সাম্য যেটা তৈরি হয়েছে, ও কি চাইবে, আমি যে পরিবর্তনটা করেছি ওই পরিবর্তনটা কমাতে চাইবে, তাই তো? তাহলে দেখো এখানে আমি বলতে পারি যে অ্যাকচুয়ালি যে দেখো যদি আমি কি হয়েছে, যে কন্টেনারটা আমি অ্যাকচুয়ালি সলিউশন তৈরি করেছে, যেখানে অ্যাকচুয়ালি কি হয়েছে গ্যাস এবং লিকুইড যেখানে মিশেছে, যে কন্টেনারটা অ্যাকচুয়ালি সলিউশন তৈরি করেছে, ওই কন্টেনারটাকে যদি আমি হিট করি, ওই কন্টেনারটাকে যদি আমি কি করি, হিট করি, তাহলে অ্যাকচুয়ালি কী হবে না, সলিউশন থেকে যদি হিট করি তাহলে ও কী চাইবে, ইকুইলিব্রিয়াম কী চাইবে, নষ্ট হবে। নষ্টটা অ্যাকচুয়ালি কী হয়ে কী করতে চাইবো, যাতে অ্যাকচুয়ালি আমি যখনই হিট করছি মানে টেম্পারেচার বাড়াচ্ছি, অ্যাকচুয়ালি টেম্পারেচার যদি বাড়ায় তাহলে এখানে অ্যাকচুয়ালি এই যে অ্যাকচুয়ালি এই দ্রবণটা কী চাইবে, ইকুইলিব্রিয়ামটা কী চাইবে, টেম্পারেচার কমাতে। কি করলে টেম্পারেচার কমবে, যদি সলিউশন থেকে লিকুইড এবং গ্যাস যদি পৃথক হয়ে যায়, সলিউশন থেকে লিকুইড এবং গ্যাস যদি পৃথক হয়ে যায়, পৃথক হয়ে গেলে তখনই অ্যাকচুয়ালি কী হবে না, তখনই অ্যাকচুয়ালি দেখো টেম্পারেচার হ্রাস পাবে। কারণ এদিক থেকে এদিকে গেলে টেম্পারেচার বাড়ে, এদিক থেকে এদিকে গেলে টেম্পারেচার কী হয়, হ্রাস পায়। তাহলে বলতে পারি আমি, যদি আমি সলিউশনের টেম্পারেচার বাড়াই, দেখো লিকুইড থেকে দেখো অ্যাকচুয়ালি গ্যাস দেখো পৃথক হয়ে যাচ্ছে, তাহলে বলতে পারি লিকুইড থেকে গ্যাস যখন পৃথক হয়ে যাচ্ছে মানে গ্যাসের অ্যাকচুয়ালি দ্রাব্যতা বা সলিবিলিটি দেখো লিকুইডে কী হচ্ছে, কমে যাচ্ছে। কি বললাম বোঝা গেছে? তাহলে বলতে পারি আমি, যদি আমি টেম্পারেচার বাড়াই, যদি টেম্পারেচার বাড়াই আমি, তাহলে গ্যাসের সলিবিলিটি অ্যাকচুয়ালি কী হবে না, গ্যাসের সলিবিলিটি লিকুইডে এই সলিবিলিটিটা কী হবে না, কমে যাবে। অর্থাৎ যদি আমি টেম্পারেচার বাড়াই তাহলে গ্যাস তরলে যে দ্রবীভূত হওয়াটা কমবে, ফলে সলিবিলিটিও কী হবে, কমে যাবে বা দ্রাব্যতাও কমে যাবে। কি বললাম বোঝা গেছে? খুব সিম্পল ব্যাপার। বোঝা গেছে না যায়নি বলো? বোঝা গেছে আশা করি। তাহলে বলতে পারি দেখো, যেটা দেখো তোমাদেরকে আমি দেখো লেখচিত্রের মাধ্যমে দেখো তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি, দেখো যে অ্যাকচুয়ালি টেম্পারেচারের সাথে গ্যাসের সলিবিলিটি দেখো কীভাবে অ্যাকচুয়ালি তোমার পরিবর্তন হয়েছে বা কীভাবে অ্যাকচুয়ালি কমেছে সেটা দেখো দেখিয়েছি। আশা করি দেখো বুঝতে পেরেছো। দেখো কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন দুটো অ্যাকচুয়ালি দেখো লেখচিত্রে আমি দেখিয়েছি যে টেম্পারেচার বাড়লে কীভাবে অ্যাকচুয়ালি তার সলিবিলিটি কমে যায়। কি বললাম বোঝা গেছে? এটা ছাড়াও দেখো অন্য আরেকটা ভাবেও অ্যাকচুয়ালি ব্যাখ্যা দেওয়া যায়। আরেকটা কীভাবে ব্যাখ্যা দেবো দেখো, দেখো অন্য আরেকটা ভাবেও অ্যাকচুয়ালি কী করা যায় না, সলিবিলিটি অ্যাকচুয়ালি যে গ্যাসের সলিবিলিটি যে কমে যাচ্ছে সেই কমে যাওয়াটা অ্যাকচুয়ালি ব্যাখ্যা দেওয়া যায়। কীভাবে ব্যাখ্যা দেবো দেখো, দেখো একটা পাত্র বা একটা কন্টেনার আছে, ধরো এই কন্টেনারের মধ্যে কিছু লিকুইড আছে, এতে কি আছে, লিকুইড আছে। এই কন্টেনারের মধ্যে যখন লিকুইড আছে আর এখানে কি আছে, কিছু গ্যাস আছে, আর এখানে কি আছে, ঢাকনা দেওয়া অবস্থায় আছে ধরো, ঠিক আছে। এবার কি করলাম আমি, এইখানে দেখো যে অ্যাকচুয়ালি আছে এখানটা আমি কি করছি, গরম করছি। যখনই গরম করব তখন এই লিকুইডের সঙ্গে সঙ্গে গ্যাসও কী হবে, এই গ্যাসটাও কী হবে, টেম্পারেচার বাড়বে।
আর যখনই দেখো গ্যাসের টেম্পারেচার বাড়বে, এই গ্যাসের কণাগুলো দেখো গতিশক্তি দেখো বেড়ে যাবে। যেটা দেখো তোমাদেরকে আমি দেখো পিকচার দেখো তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি। দেখো যে টেম্পারেচার বাড়লে কী হবে, দেখো গ্যাসের গতিশক্তি বেড়ে যাচ্ছে। দেখো কী বললাম, বোঝা গেছে? এর ফলে যখনই গ্যাসের গতিশক্তি বেড়ে যাচ্ছে, ফলে কি হচ্ছে, যখনই গ্যাসের গতিশক্তি বেড়ে যাচ্ছে ফলে গ্যাসের কণাগুলো সহজে আর তরলে মিশতে চাইবে না। কী বললাম, বোঝা গেছে? কারণ এর যখনই গ্যাসের গতিশক্তি বেড়ে গেছে, এ চাইবে না সহজে তরলে গিয়ে অ্যাকচুয়ালি দ্রবীভূত হতে, এ চাইবে কি এদিক ওদিক ঘুরে বেড়াতে চাইবে। ফলে যখনই অ্যাকচুয়ালি টেম্পারেচার বাড়ছে, গ্যাসের গতিশক্তি বেড়ে যাচ্ছে, গতিশক্তি বাড়ার ফলে সহজে অ্যাকচুয়ালি এই গ্যাসের কণাটা লিকুইডে অ্যাকচুয়ালি মিশতে চাইছে না। আর যদি লিকুইডে না মেশে তাহলে দ্রবীভূত হওয়ার পরিমাণটা কী হবে, কমে যাবে। তো সেই কারণে বলতে পারি যে এভাবেও ব্যাখ্যা দিতে পারি যে গ্যাসের অ্যাকচুয়ালি কী হয় না, টেম্পারেচার বাড়ালে দেখো এর অ্যাকচুয়ালি দ্রবীভূত হওয়ার পরিমাণটা কমে যায়। অর্থাৎ তরলে যখন আমি গ্যাস দ্রবীভূত করছি, টেম্পারেচার বাড়ালে দ্রাব্যতা হ্রাস পায়। কী বললাম, বোঝা গেছে? একদম সিম্পল ব্যাপার, কিছু নেই, হয়েছে। এরপর দেখো, এরপরে আমাদের যেটা হচ্ছে ব্যাখ্যা, সেটা হচ্ছে কিনা 3 নম্বর যে ব্যাখ্যা, সেটা হচ্ছে প্রেশার দিয়ে ব্যাখ্যা। অর্থাৎ প্রেশারের সঙ্গে সলিবিলিটি কীভাবে অ্যাকচুয়ালি নির্ভর করে। অর্থাৎ কিনা এর ক্ষেত্রে দেখো কঠিনের ক্ষেত্রে আমি যখন তরলে মেশাচ্ছিলাম, দেখো প্রেশার ও ক্ষেত্রে খুব একটা এফেক্টিভ ছিল না। কিন্তু গ্যাসের ক্ষেত্রে দেখো কি হয় না, গ্যাসের ক্ষেত্রে কণাগুলোর মধ্যে যে ফাঁকা স্থানের পরিমাণ অনেক বেশি, ফলে কম্প্রেসিভিটি ফ্যাক্টরটা কি হয়, অনেক বেশি হয়। আর যখনই কম্প্রেসিভিটি ফ্যাক্টর অনেক বেশি হবে, তখনই অ্যাকচুয়ালি কী হবে না, তার অ্যাকচুয়ালি দ্রাব্যতা সেটা কি হয়, প্রেশারের উপরে নির্ভর করে। কি বললাম, বোঝা গেছে? তো এই প্রেশারের সঙ্গে কীভাবে রিলেটেড সেটা একটুখানি তোমাদেরকে ব্যাখ্যা দেবো, সেটা তোমাদের আমি ব্যাখ্যা দেবো। দেখো খুব সিম্পল ব্যাপার। এই প্রেশারে ব্যাখ্যা দেওয়ার আগে একটুখানি এখানে তোমাদের আমি কনসেপ্টটাকে ক্লিয়ার করাই, তারপরে তোমাদের আমি এই প্রেশার সম্বন্ধে পরে আসবো। ধরো একটা পাত্রের মধ্যে কি আছে, লিকুইড আছে, আর তার উপরে কে আছে না, তার উপরে ধরো এখানে ঢাকনা দেওয়া অবস্থায় আছে, তার উপরে ধরো কে আছে, গ্যাস আছে। এই গ্যাস কি হচ্ছে না, লিকুইডে আস্তে আস্তে ডিজলভ হচ্ছে। কি বললাম, বোঝা গেছে? এই যে অ্যাকচুয়ালি যখনই গ্যাস দেখো লিকুইডের মধ্যে ডিজলভ হবে, তখনই অ্যাকচুয়ালি সলিউশন তৈরি করছে। মানে অ্যাকচুয়ালি এখন পাত্রের মধ্যে কে আছে, পাত্রের মধ্যে অ্যাকচুয়ালি এই দ্রবণে অ্যাকচুয়ালি কে আছে, গ্যাস প্লাস লিকুইড আছে। আর দেখো আমি একদম আগে বলেছিলাম যে মোল ফ্র্যাকশন, দেখো ইন্ট্রোডাকশন ক্লাসে আমি বলেছিলাম, দেখো যেটা কনসেন্ট্রেশন টার্মস পড়িয়েছিলাম, যে মোল ফ্র্যাকশন। পড়িয়েছিলাম। তাহলে দেখো এখানে দুটো পদার্থ আছে, মানে আমি মোল ফ্র্যাকশন বার করতে পারবো। তাহলে যদি আমি মোল ফ্র্যাকশন যদি গ্যাসের ক্ষেত্রে বার করি, গ্যাসের ক্ষেত্রে মোল ফ্র্যাকশন হলে কি বলবো, Ng বাই Ng প্লাস NL, G ফর গ্যাস, L ফর লিকুইড, এটা বলতে পারি। ঠিক একই রকমভাবে যদি আমি গ্যাস লিকুইডে যদি বলি, তাহলে বলবো NL বাই Ng প্লাস NL, বলতে পারি না, এত সিম্পল ব্যাপার। তাহলে বলতে পারলাম কি আমি যে মোল ফ্র্যাকশান, এই মোল ফ্র্যাকশান অ্যাকচুয়ালি কিনা গ্যাসের ক্ষেত্রে মোল ফ্র্যাকশান বার করতে পারবো, লিকুইডের ক্ষেত্রে মোল ফ্র্যাকশান বার করতে পারবো। আর আমরা মোল সমান জানি, আমরা মোল সমান কি জানি না, মোল সমান আমরা জানি অলরেডি W/M। যদি এটা Ng হয় তাহলে কি হবে, Wg/mg, তাই তো? দেখো এখানে দেখো এই Wgটা অ্যাকচুয়ালি কি, এই Wgটা হচ্ছে এই যে অ্যাকচুয়ালি যেটা দ্রবণ হয়েছে, এই দ্রবণ এই উপরেরটা না, যেটা অ্যাকচুয়ালি যে পরিমাণ গ্যাসটা অ্যাকচুয়ালি লিকুইডে মিশেছে, সেই পরিমাণ অ্যাকচুয়ালি গ্যাসটাকে যে পরিমাণ, সেই পরিমাণটাকে Wg দ্বারা সূচিত করছে। আবার দেখো ভালো করে, Wgটা অ্যাকচুয়ালি কি
না যে পরিমাণ গ্যাস অ্যাকচুয়ালি কি হয়েছে, তরলে দ্রবীভূত হয়েছে, যে পরিমাণ গ্যাস তরলে দ্রবীভূত করে হয়েছে তাকে বলছে ডাব্লু। আর এম তো জানো, যে গ্যাসটা দ্রবীভূত হচ্ছে তার আণবিক ওজন। কি বললাম, বোঝা গেছে? তাহলে যত বেশি গ্যাস অ্যাকচুয়ালি তরলে দ্রবীভূত হবে তত ডাব্লুজি এর পরিমাণটা বাড়বে। কি বললাম, বোঝা গেছে? অর্থাৎ যত বেশি গ্যাস এখানে বাড়বে, অর্থাৎ কিনা বলতে পারি যে ডাব্লুজি এর পরিমাণটা যদি বাড়ে, অর্থাৎ কিনা গ্যাসের পরিমাণটা যদি অ্যাকচুয়ালি তরলের মধ্যে বাড়ে, তাহলে দেখো এনজির পরিমাণ দেখো বাড়বে, কারণ ডাব্লুজি বাড়লে এনজিও বাড়বে, আর এনজি যদি বাড়ে তাহলে এক্সজিও বাড়বে, কারণ এনজির সঙ্গে এক্সজি দেখো ডাইরেক্টলি প্রপোর্শনাল। কি বললাম, বোঝা গেছে না যায়নি? না বোঝা গেলে বলো। বোঝা গেছে? হয়েছে? এবার দেখো, তাহলে বলতে পারি যে যদি গ্যাসের দ্রাব্যতা তরলে যদি বাড়ে তাহলে ডাব্লুজি এর পরিমাণ বাড়বে, ডাব্লুজি এর পরিমাণ বাড়লে এনজির পরিমাণ বাড়বে, এনজির পরিমাণ বাড়লে এক্সজির পরিমাণ বাড়বে। তাহলে অ্যাকচুয়ালি গ্যাসের দ্রাব্যতা যদি তরলে অ্যাকচুয়ালি কি হয়, বাড়ে, তাহলে কি হবে না মোল ফ্র্যাকশন, অর্থাৎ গ্যাসের মোল ফ্র্যাকশনও বাড়বে। অর্থাৎ যে গ্যাস অ্যাকচুয়ালি যত বেশি তরলে দ্রবীভূত হবে তার এক্সজির মানও তত বাড়বে। কি বললাম, বোঝা গেছে? এবার দেখো দেখো যখন এটা পাত্রটা দেখো, এখানে যে গ্যাস যেগুলো আছে, এখানে যে গ্যাসটা অ্যাকচুয়ালি দ্রবীভূত হয়নি, যে গ্যাসটা দ্রবীভূত হয়নি, এই উপরের যে গ্যাসটা আছে, এই গ্যাসটা দেখো, গ্যাসের যে কণাগুলো আছে, গ্যাসের কণাগুলোকে পাত্রের দেওয়ালে গিয়ে ধাক্কা লাগবে, পাত্রের দেওয়ালে গিয়ে ধাক্কা লাগবে। যখন এই পাত্রের দেওয়ালে গিয়ে ধাক্কা লাগবে একটা চাপ সৃষ্টি করবে, এই চাপটাকে ধরে নিলাম, যে চাপটা সৃষ্টি করছে এই চাপটাকে ধরে নিলাম আমি পি। এই পিটাকে বলবো পার্সিয়াল প্রেসার। অফ গ্যাস ইকুয়াল টু পি। তাহলে এখানে আমি দুটো টার্ম শিখলাম, একটা পার্সিয়াল প্রেসার অফ গ্যাস, গ্যাসের পার্সিয়াল প্রেসার কিনা, যে গ্যাসটা দ্রবীভূত হয়নি সেই গ্যাসটা যখন অ্যাকচুয়ালি পাত্রের দেয়ালে যে ধাক্কা লাগে তার ফলে যে প্রেশার, সেটা প্রেশারটাকে বলছে পার্সিয়াল প্রেশার। আর এক্সজি কি, যে পরিমাণটা অ্যাকচুয়ালি গ্যাসটা এখানে দ্রবীভূত হয়েছে সেটাকে মোল ফ্র্যাকশন দ্বারা আমি সূচিত করেছি। কি বললাম, বোঝা গেছে? যায়নি? এই পার্সিয়াল প্রেশার অর্থাৎ গ্যাসের এখানে যে প্রেশার, পার্সিয়াল প্রেশার এবং যে গ্যাস দ্রবীভূত হয়েছে মানে মোল ফ্র্যাকশন, এর সঙ্গে একটা খুব সুন্দর রিলেশান আছে। অর্থাৎ পি এর সাথে পি ভার্সেস এক্সজির একটা কি আছে, রিলেশান আছে। এই রিলেশানটা কে না সায়েন্টিস্ট হেনরি আবিষ্কার করেছিল। কে আবিষ্কার করেছিল? সায়েন্টিস্ট হেনরি। তার নাম অনুসারে একে বলা হয় হেনরিজ ল। কি বলছে হেনরিজ ল? দেখো যদি আমি প্রেশার, পাত্রে যদি অ্যাকচুয়ালি প্রেশার যদি বাড়ে এখানে, অর্থাৎ পার্সিয়াল প্রেশার যদি বাড়ে, মানে পার্সিয়াল প্রেশার আমি কীভাবে বাড়াবো দেখো, ধরো এখানে কি আছে, একটা লিকুইড আছে, আর কি আছে এখানে, এখানে একটা পিস্টন দেওয়া আছে, আর এখানে দেখো গ্যাস আছে। এবার কি করেছি, পিস্টনটাকে আস্তে আস্তে নিচের দিকে নামাচ্ছি, নামালে আজকে এই জায়গাটা চলে আসবে। তাহলে প্রথমে দেখো এইটা ছিল অ্যাকচুয়ালি ভি ছিল গ্যাসের আয়তন, পরে দেখো প্রেশার যখনই বাড়ালাম তখন দেখো এখন এটা ভি হয়ে গেছে, এটা ভি1। তাহলে বলতে পারি তো ভি গ্রেটার দ্যান ভি1। তাহলে ভি গ্রেটার দ্যান যদি ভি1 হয় তাহলে এখানে যে প্রথমে প্রেশার যা, প্রথমের প্রেশার যদি, প্রথমে যে প্রেশার আছে সেই প্রেশারটা যা, আর পরের প্রেশার দেখো যেহেতু ভি1 এর পরিমাণ কমেছে তাহলে পরের প্রেশারটা কী হয়, বাড়বে। কি বললাম, বোঝা গেল না যায়নি? না বোঝা গেলে বলো। আবার দেখো দেখো ইনিশিয়ালি ভলিউম ছিল কত, ভি। আমি এখানে প্রেশার প্রয়োগ করার ফলে ভলিউম এখন কত হলো, ভি1। তা দেখো এই পাত্রে অ্যাকচুয়ালি যে গ্যাস, এই গ্যাসের দেখো আয়তন কমে গেছে, তাহলে সোজা কথা আয়তন কমে গেছে মানে চাপ বাড়বে। কী চাপ?
এই চাপ পার্সিয়াল প্রেশার মানে গ্যাসের মধ্যে যে অ্যাকচুয়ালি দেখো গ্যাসের যে আয়তন যদি কমায় তাহলে কী হবে, গ্যাসের চাপও বাড়বে। কী বললাম, বোঝা গেছে? বাড়বে না বাড়বে না? বাড়বে। যখনই গ্যাসের চাপ বাড়বে, এই চাপ বাড়ার সঙ্গে যে গ্যাস অ্যাকচুয়ালি দ্রবীভূত, সেই দ্রবীভূত হওয়ার যে মোল ফ্র্যাকশান, যে গ্যাস দ্রবীভূত সেই গ্যাসের মোল ফ্র্যাকশানটা কী বলছে, ডাইরেক্টলি সমানুপাতিক। অর্থাৎ পি ভ্যারেজিয়াস এক্সজি, এই পিটা হচ্ছে পার্সিয়াল প্রেশার আর এক্সজিটা হচ্ছে কি না, যে গ্যাসটা দ্রবীভূত সেই গ্যাসের মোল ফ্র্যাকশান। এই লটা কি বলা হচ্ছে হেনরির ল। এই লকেই অ্যাকচুয়ালি বলা হচ্ছে কি হেনরি, অর্থাৎ হেনরি আবিষ্কার করেছিল বলে তার নাম অনুসারে বলা হচ্ছে হেনরির ল। দেখো এই অ্যাকচুয়ালি সমানুপাতিককে আমি সমান করতে গেলে একটা ধ্রুবক দ্বারা অ্যাকচুয়ালি গুণ করব। এই কেইচ যেটা, সেই ধ্রুবকটাকে বলা হয় হেনরি কনস্ট্যান্ট। কি বললাম, বোঝা গেছে? অর্থাৎ এই কেইচকে বলা হচ্ছে কিনা হেনরি কনস্ট্যান্ট। দেখো তোমাদেরকে আমি লেখচিত্র দেখো তোমাদেরকে আমি পিকচারে দেখিয়েছি, দেখো যে কিভাবে অ্যাকচুয়ালি প্রেশার বাড়লে দেখো গ্যাসের অ্যাকচুয়ালি দ্রবীভূত হওয়ার পরিমাণ দেখো বাড়ছে। দেখো খুব সুন্দরভাবে তোমাদেরকে দেখিয়েছি, দেখো কি বললাম, বোঝা গেছে? এরপরে দেখো আমরা একটু আগে আমরা বলে এসেছি, যখন আমরা কনসেন্ট্রেশন টার্মসে বলেছিলাম এই মোল ফ্র্যাকশানের অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে ইউনিটলেস, কোনো অ্যাকচুয়ালি ইউনিট নেই, কারণ দুটোই অ্যাকচুয়ালি মোলের সমজাতীয় রাশির অনুপাত, আর সমজাতীয় রাশির অনুপাতে কোনো ইউনিট থাকে না, সেটা বলবে কি ইউনিটলেস। কি বললাম, বোঝা গেছে না বোঝা যায়নি? বোঝা গেছে। এবার আমরা এই কেইস সম্বন্ধে একটু আরও ডিটেলসে জানবো। কেইস সম্বন্ধে জানবো, কীরকম জানবো? তাহলে আমরা কি বললাম, নেক্সট পয়েন্ট করি, কি পয়েন্ট অফ কেইচ বা হেনরি কনস্ট্যান্ট। হেনরি কনস্ট্যান্টের কিছু পয়েন্ট আমরা জানবো। তাহলে এইটা দেখো যদি কোনো ইউনিট নেই, তাহলে ইউনিটলেস, তাহলে প্রেসারের তো ইউনিট আছে, তাহলে অ্যাকচুয়ালি বলতে পারি কেইচের যে ইউনিট, সেই ইউনিটটা অ্যাকচুয়ালি প্রেসারের ইউনিটের সঙ্গে সমান হবে, কারণ এক্সের অ্যাকচুয়ালি কোনো ইউনিট নেই। কি বললাম, বোঝা গেছে? তাহলে প্রেসারের ইউনিট কি এখানে না, প্রেসারের ইউনিট সাধারণত ব্যবহার করা হয় পাস্কেল, ব্যবহার করা হয় বার, ইউজ করা হয়। এইগুলো অ্যাকচুয়ালি এই ইউনিটগুলি অ্যাকচুয়ালি কেইচের ইউনিট বলতে পারো, কারণ দুটো ইউনিট কি এখানে সেম হবে, কারণ এক্সের কোনো নির্দিষ্ট কোনো ইউনিট নেই, ইউনিটলেস। 2 নম্বর পয়েন্ট দেখো, এই কেইচের যে ভ্যালু, এই কেইচের ভ্যালুটা গ্যাস ওয়াইজ চেঞ্জ হয়। এই কেইচের ভ্যালুটা কি না গ্যাস ওয়াইজ চেঞ্জ হয়। এক একটা গ্যাসে, হাইড্রোজেন গ্যাসের জন্য একরকম, নাইট্রোজেন গ্যাসের জন্য একরকম, তারপরে তোমার অক্সিজেন গ্যাসের জন্য একরকম। দেখো মোটামুটি একটা তোমাদেরকে আমি চার্ট দেওয়ার চেষ্টা করছি, যেখানে কেইচের ভ্যালুটা দেখো গ্যাস ওয়াইজ কীভাবে পরিবর্তন হয়েছে। কি বললাম, বোঝা গেছে? তা 2 নম্বর পয়েন্ট কি বললাম, যে কেইচের ভ্যালু যেটা, সেটা অ্যাকচুয়ালি গ্যাস ওয়াইজ চেঞ্জ হয়। কি বললাম, বোঝা গেছে? 3 নম্বর পয়েন্ট, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যদি আমি টেম্পারেচার বাড়াই, তাহলে কি হবে, কেইচের ভ্যালুটা কি হবে, বাড়ে। অর্থাৎ টেম্পারেচারের সঙ্গে কেইচ হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল। কি বললাম, বোঝা গেছে না যায়নি? তাহলে এই 3টে পয়েন্টই আমরা কেইচের জন্য মনে রাখবো, যে কেইচের ইউনিট হচ্ছে পি এর সঙ্গে সমান। কেইচের ভ্যালুটা নির্ভর করে গ্যাসের প্রকৃতির উপরে, গ্যাস ওয়াইজ চেঞ্জ হয়। আর কেইচটা কী হয়, টেম্পারেচারের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল, মানে টেম্পারেচার বাড়ালে কেইচও বাড়বে। দেখো আমি এখান থেকেও ব্যাখ্যা দিতে পারবো যে টেম্পারেচার বাড়ালে গ্যাসের দাব্যতা দেখো কমে যায়। কী হয় ব্যাখ্যা দেবো, দেখো আমরা বলতে পারি তো কেইচ ইকুয়াল টু
পি বাই এক্সজি, বলতে পারি না? পারি না। যদি পি আমি কনস্ট্যান্ট করি নিই, পি ইকুয়াল টু যদি আমি কনস্ট্যান্ট করি, তাহলে বলতে পারি কেএইচ ভ্যারিজিয়াস 1/xg, বলতে পারি না? পারি না? পারি। তাহলে দেখো, যদি টেম্পারেচার বাড়ার সঙ্গে যদি কেএইচ বাড়ে, টেম্পারেচার বাড়াচ্ছি, তাহলে কী হয়েছে? কেএইচের ভ্যালুও কী হয়েছে? বেড়েছে। আর কেএইচের ভ্যালু বাড়লে দেখো এক্সজির ভ্যালু দেখো কমবে, কারণ এর সঙ্গে দেখো এটা ইনভার্সলি প্রপোর্শনাল। কী বললাম? বোঝা গেছে? তার টেম্পারেচার বাড়লে দেখো কী হয়েছে না, কেএইচের ভ্যালুও দেখো আস্তে আস্তে কী হয়েছে না, কেএইচের ভ্যালু আস্তে আস্তে দেখো না, টেম্পারেচার বাড়লে কেএইচের ভ্যালু বাড়ছে, আর তার সঙ্গে দেখো কেএইচের ভ্যালু বাড়লে এক্সজির ভ্যালু কী হবে? আস্তে আস্তে এক্সজির ভ্যালু কী হবে? আস্তে আস্তে কমে যাবে। কী বললাম? বোঝা গেছে? না বোঝা গেলে বলো। বোঝা গেছে তো? দেখো, এটাকে আমরা একটা লেখচিত্রর সাহায্যে আমরা দেখাতে পারি। দেখো আমরা তাহলে কী করলাম? পি ইকুয়াল টু কেএইচ ইন্টু এক্স, এটা দেখো অ্যাকচুয়ালি সেই ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর মতো, অর্থাৎ এটা এক্স জি দিয়ে দিলাম। অর্থাৎ পি ভ্যারিজিয়াস যদি এক্স জির যদি লেখচিত্র অঙ্কন করি, তাহলে কী হবে? এটা, অর্থাৎ এর অ্যাকচুয়ালি স্লোপ কী হবে? স্লোপ সমানই অ্যাকচুয়ালি কেএইচ ভ্যালু হবে, কারণ এখানে ওয়াই ইকুয়াল টু, এখানে সি ইকুয়াল টু 0, তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স, তাহলে এম সমান এখানে কি? কেএইচ। এই লেখচিত্র যা দেখো তোমাদেরকে দেখিয়েছি এখানে। কি বললাম? বোঝা গেছে? এবার দেখো অ্যাপ্লিকেশান অফ হেনরির ল। হেনরির ল এর আমরা অ্যাপ্লিকেশান দেখব। দেখো, আমরা প্রায় প্রতিদিনই অ্যাকচুয়ালি কি হয় না, আমরা সফট ড্রিঙ্কস খাই। সফট ড্রিঙ্কস মানে পেপসি, কোকাকোলা এই জাতীয় জিনিস খাই। এখানে পেপসি, কোকাকোলা যেগুলো তৈরি করে কিছুই না, হাই প্রেশারে, অর্থাৎ কি না অত্যাধিক প্রেশারে দেখো কি হয় না, জলের মধ্যে অ্যাকচুয়ালি কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে মেশানো হয়। কী বললাম? বোঝা গেছে? অর্থাৎ প্রেশার খুব বেশি করে অ্যাকচুয়ালি কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে মেশানো হয়। দেখো, যখনই আমি বোতলের ছিপি খুলি, দেখো গ্যাসের এই ভেতরের প্রেশার কী হলো? কমে গেল। আর সঙ্গে সঙ্গে অ্যাকচুয়ালি দেখো যে কিছুটা পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বাইরে বেরিয়ে আসে। মানে কি, যে যখনই আমি অ্যাকচুয়ালি ছিপি খুলে দিয়েছি, তখনই অ্যাকচুয়ালি ভেতরের প্রেশার কমে গেছে, ফলে দ্রাব্যতাও কমে গেছে। দ্রাব্যতা কমে যাওয়া মানে কি, যে জল থেকে কিছুটা পরিমাণ কার্বন ডাইঅক্সাইড আলাদা হয়ে গেছে, আর যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড আলাদা হয়ে গেছে সেটা দেখো সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে এলো। কি বললাম? বোঝা গেছে? তাহলে এটা অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশান বলতে পারো। এবার দেখো লিমিটেশান। অফ হেনরির ল। লিমিটেশান অফ হেনরির ল, অর্থাৎ হেনরির ল এর অ্যাকচুয়ালি কী কী লিমিটেশান আছে সেটা জানবো। দেখো, খুব সিম্পল ব্যাপার লিমিটেশান। দেখো কী কী লিমিটেশান আছে। এক নাম্বার হচ্ছে, যদি প্রেশার খুব বেশি হয়, প্রেশার যদি অত্যাধিক বেশি হয়, তাহলে হেনরির ল অ্যাপ্লিকেবল না। অর্থাৎ প্রেশার যদি কি হয়, যদি ভেরি হাই হয়, অর্থাৎ যদি খুবই বেশি হয়, তাহলে হেনরির ল অ্যাপ্লিকেবল না। 2 নাম্বার, যদি টেম্পারেচার যদি খুব কম হয়, ভেরি লো, তাহলেও হেনরির ল প্রযোজ্য না। 3 নাম্বার, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট, সেটা হচ্ছে হেনরির ল তখনই অ্যাপ্লিকেবল যে গ্যাসটা তরলে মিশছে, যেন ওই গ্যাসটা যেন তরলে যেন সঙ্গে বিক্রিয়া না করে বসে থাকে। কি বললাম? বোঝা গেছে? অর্থাৎ হেনরির ল তখনই অ্যাপ্লিকেবল যে গ্যাস যেটা অ্যাকচুয়ালি তরলে মিশছে, ওই গ্যাসটা যেন অ্যাকচুয়ালি কোনো মতেই কেমিক্যালি
বা রাসায়নিকভাবে যেন কোনো বিক্রিয়া না করে। বিক্রিয়া করলে কিন্তু হেনরির ল অ্যাপ্লিকেবল না। 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, যে গ্যাসটা অ্যাকচুয়ালি তরলে আমি দ্রবীভূত করছি, ওই গ্যাসটা তরলে দ্রবীভূত হওয়ার পর যদি গ্যাসটা ভেঙে যায় বা ডিসোসিয়েটেড হয়ে যায়, বা যদি গ্যাসটা কী হয়ে যায়, সংযোজিত হয়ে যায়, মানে একটার সঙ্গে আরেকটা যদি জুড়ে যায়, তাহলে কি হবে, হেনরির ল প্রযোজ্য নয়। তা কী বললাম? প্রথম কথা হচ্ছে, প্রেশার যেন খুব বেশি না হয়, টেম্পারেচার যেন খুব কম না হয়। 3 নম্বর হচ্ছে, গ্যাসটা যেন তরলের সঙ্গে বিক্রিয়া না করে। আর 4 নম্বর হচ্ছে, ওই গ্যাস যখন তরলে দ্রবীভূত হবে, গ্যাসটা যেন কোনো মতে ভেঙে না যায় বা ডিসোসিয়েটেড না হয়ে যায়, বা কোনো মতে সংযোজিত বা অ্যাসোসিয়েটেড না হয়ে যায়, তাহলে কি হবে না, হেনরির ল প্রযোজ্য হবে না। তাহলে এইটুকুনি হচ্ছে হেনরির ল থেকে মানে গ্যাস যখন অ্যাকচুয়ালি তরলে দ্রবীভূত হয়, প্রেসারের সঙ্গে অ্যাকচুয়ালি কীভাবে রিলেটেড, সেটা হেনরির ল বলেছে। এখান থেকে প্রায় বছরই কোনো না কোনো নিউমেরিক্যাল প্রবলেম থাকে। তো পরের ক্লাসে এখান থেকে আমি কী টাইপের নিউমেরিক্যাল প্রবলেম হয় সেগুলো ডিসকাস করব, তারপর আস্তে আস্তে আমরা পরের টপিকের দিকে এগোবো। তাহলে গ্যাস কীভাবে অ্যাকচুয়ালি দ্রবীভূত হলো, গ্যাস কীভাবে অ্যাকচুয়ালি তরলে দ্রবীভূত হলো, সে তার অ্যাকচুয়ালি দ্রবীভূত হতে কী প্রকৃতি চেঞ্জ হলো, সেটা এতক্ষণ ধরে আমরা ডিসকাস করলাম। এখানে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হেনরির ল হচ্ছে ইম্পর্টেন্ট। কী বললাম বোঝা গেছে? আরেকটুখানি এখানে বলে দিই, এত কিছু যখন বললাম আরেকটুখানিও বলে দিই যে হেনরির ল যেটা, এই হেনরির লকে অনেক সময় পি ভ্যারেজিয়াস এম দ্বারাও সূচিত করা হয়। অর্থাৎ এখানে আমরা পি ভ্যারেজিয়াস এক্সজি লিখছিলাম, অনেক সময় এমও ধরে। এই এমটা অ্যাকচুয়ালি কি? এই এমটা হচ্ছে, এই গ্যাস যখন অ্যাকচুয়ালি তরলে দ্রবীভূত হচ্ছে, ওই অ্যাকচুয়ালি যে গ্যাস, অর্থাৎ কি না, একক ভলিউমে বা একক আয়তনে কি পরিমাণ বা কি অ্যামাউন্ট গ্যাস দ্রবীভূত হয়েছে, সেইটাকে বলা হয়, সেটাকে অ্যাকচুয়ালি এম দ্বারা সূচিত করেছে। কি বললাম বোঝা গেছে? তাহলে কি বলবো, এটা অ্যামাউন্ট অফ গ্যাস সলেবল ইন ওয়ান ভলিউম বা ইউনিট ভলিউম। ওয়ান ভলিউম না বলে বলবো ইউনিট ভলিউম। তাহলে এমটা অ্যাকচুয়ালি কি না, একক আয়তনে কত পরিমাণ অ্যাকচুয়ালি গ্যাস দ্রবীভূত হয়েছে তার পরিমাণটাকে অ্যাকচুয়ালি কি বলা হয় না, এম দ্বারা সূচিত করে। তাহলে পি ভ্যারেজিয়াস এমও বলা হয়। এটাও কিছু কিছু সময় তোমরা দেখতে পাবে। কি বললাম বোঝা গেছে? তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি তোমাদেরকে আমরা এর পরের দিন নিউমেরিক্যাল প্রবলেম করাবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, এবং পরের ক্লাসে আমরা আরও ডিটেলসে ডিসকাস করব। ওকে, বাই।